আমি বিশ্বাস করি জামাতরে। জামাত যদি ক্ষমতায় আসে আমি মনে করি তারা কোরআন দিয়া এই দেশকে শাসন করবে, কোরআন দিয়া দেশের বিচার করবে। কারণ 9/11-এর পর থেকে মূল সেনাবাহিনীকে এমন একটা চেহারার অবয়বে তৈরি করেছিলেন যে মানুষের ভালোবাসা সেনাবাহিনীর কাছ থেকে সরে গেছে, মানুষ যেন সেনাবাহিনীর মৃত্যুটা কি কামনা করছে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কেউ বুঝিনি আসলে কি ঘটতে যাচ্ছে ইতিহাসের সেই নির্মম ইতিহাসের পাতার মধ্যে আমাদের দেশপ্রেমিক অফিসারদের ভাগ্যে কি লেখা আছে। তো পর্যায়গুলো দিন যত বড়াচ্ছে সেনাবাহিনী বা র্যাব কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। চলো, গতকালকে বেশ কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে একটা হচ্ছে যাত্রাবাড়িতে সম্ভবত ছিনতাইকারী সন্দেহে দুজনকে উল্টা ঝুলাই দিছে, আবার আরেক জায়গায় একজনের পাটা কাইটা নিয়ে চলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুবই বিরক্ত তিক্ত। এক শ্রেণী হচ্ছে যারা ছিনতাই ডাকাতি মব অনেক ধরনের ঘটনা করছে। হুট করে আপনি দেখেন লাস্ট 72 আওয়ার্স বাংলাদেশ মনে হচ্ছে আমরা চিনি না। এই যে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে গেল, এর পেছনে আসলে কারা? স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কমন বক্তব্য আছে, এটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল। এই দেশে যাই হইতো একটা ডায়লগ ছিল কি, বিএনপি জামাত জঙ্গি, এটা একটা কমন ওয়ার্ড হয়ে গিয়েছিল। আপনি দেখতেন যে আমরা বিরক্ত ছিলাম, রাইট? এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দায়ভার দিয়ে দিচ্ছে, বাট এর বাহিরে কেউ নাই। দেশের অবস্থা খুবই ভয়াবহ। খুন গুম রাহাজানি চাঁদাবাজি ছিনতাই এবং কি ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ চলছে। সরকারের থেকে প্রচুর পরিমাণে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারপরেও যেন থামছে না। প্রিয় দর্শক, তাছাড়াও রয়েছে গরম কয়েকটা খবর আজকের এই ভিডিওর ভিতরে। গতকাল সাংবাদিক ইলিয়াস হুসাইন একটা ভিডিও আপলোড করেছে তার ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রিয় দর্শক, ভিডিওর হত্যাকাণ্ড নিয়ে সেই ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে এবং লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিওটি অলরেডি দেখে ফেলেছে এবং শেয়ার করেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদন যেটা বাংলাদেশের নতুন করে একটা ভূমিকম্প সৃষ্টি করেছে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিও শুরুতে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। কয়েকটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই ভূমিকম্প রিপোর্টটি ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। আমরা আপনাদেরকে আগাম বার্তা দিয়েছিলাম যে ইলিয়াস বাংলাদেশে তার অনুসন্ধান রিপোর্টের যেই খ্যাতি বা কি বলবো শ্রেষ্ঠত্ব সেটাকে ছাপিয়ে যেতে বা নতুন করে একটি কাজ শুরু করছেন, যেটির নাম বিডিআর পিলখানা, এবং সেই ইস্যুতে ইতিমধ্যে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন ইলিয়াস। আর এটাকে সোশ্যাল মিডিয়াতে আমরা বলেছিলাম ইলিয়াসের ভূমিকম্প। বিডিআর পিলখানা নিয়ে আমরা যত রিপোর্ট দেখেছি এ যাবৎ বিগত এক যুগের অধিক সময় কোন রিপোর্টই আমাদের কাছে পূর্ণাঙ্গ মনে হয়। টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, কিংবা সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট বলেন, কোন রিপোর্টই আমাদের কাছে পূর্ণাঙ্গ মনে হয়নি। কিন্তু কালকে 1.5 ঘন্টার ইলিয়াসের যে রিপোর্টটি দেখলাম, আমার কাছে মনে হচ্ছে পূর্ণাঙ্গ একটি আদালতের রায়ের যে তদন্ত রিপোর্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের আদালতে বা বিচার ব্যবস্থায় কি করে নির্দোষরা ফাঁসির কাস্টে ঝোলে, কি করে অপরাধীরা বেঁচে যায়, তার সকল তথ্য প্রমাণের আলোকে ইলিয়াস তার রিপোর্টটির মাধ্যমে প্রমাণ করে দিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী, দেশপ্রেমিক বাহিনী কি করতে পারে পর্দার অন্তরালে, তাদের চেহারারও উন্মোচন ঘটেছে। তবে আমি সেই বাহিনীকে দোষ দিব না, সেই বাহিনীর কিছু কুচক্রী, ষড়যন্ত্রকারী, দুষ্ট এবং অপেশাদার ব্যক্তিকে আমি উদ্দেশ্য করে বলছি। আপনারা যারা ইলিয়াসের পুরো রিপোর্টটি ধৈর্য সহকারে দেখেছেন, প্রতিটি লাইন, প্রতিটি প্যারা, স্ক্রিপ্ট, ডকুমেন্ট, ভিডিও সবকিছুতে ইলিয়াসের সময় লেগেছে বহু 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 ঘন্টার পর ঘন্টা। আমরা 1.5 ঘন্টায় যে এপিসোডটি দেখলাম, এটি তৈরিতে ইলিয়াসের বছরের পর বছর সময় লেগেছে। আমরা আদালতে একটা বিচারে কি দেখি? আমরা দেখি যে বিচারক একটার পর একটা সাক্ষী গ্রহণ করেন। আমার কাছে ইলিয়াসের এই এপিসোডে মনে হয়েছে যে এত পরিমাণ মানুষের ইন্টারভিউ দেখেছি, এবং এই ইন্টারভিউগুলো কারা, যারা চোখে দেখেছে, যারা ভুক্তভোগী, পক্ষ বিপক্ষে সবাইকে হাজির করেছে ইলিয়াস। সত্যিকার অর্থে পুরো ভিডিওটি আমি একাধিকবার দেখেছি, এবং আমি অ্যাজ এ সাংবাদিক হিসেবে আমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি যে কোথাও গরমিল আছে কিনা, গোজামিল আছে কিনা, অসত্য আছে কিনা, কোনো পক্ষের সে সাপোর্ট করছে কিনা, কোনো পক্ষকে বাঁচাতে চাইছে কিনা। যত রকম একটা রিপোর্টের ডানবাম থাকে, প্রত্যেকটা বিষয় আমি খুব ভালোভাবে
পর্যবেক্ষণ করে আমি একটি বিষয় উপনীত হয়েছি, যে বিষয়গুলো আমি আপনাদের একটা একটা করে জানাবো। আসেন আমরা একটু ইলিয়াসের রিপোর্টের কিছু অংশ দেখে আসি। আসার আগের 2 বছর 3 বছর তারা আসলে কি করছিল, কোথায় তাদের পোস্টিং ছিল, তারা কাদের সাথে মেলামেশা করছিল? আমাদের অনুসন্ধানে সহায়তাকারী এসব অফিসারদের সকলে মিডিয়া হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার। কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার, কেউ চাকরিচ্যুত হয়েছেন কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ডিজিডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন, উল্টারা আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে, তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে, লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল। এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্রিকায় এসেছিল। আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে, এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল। সো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা, যেমন আমার সৈনিক কিন্তু সবাইকে চিনি, একটা ইউনিটের আমি সবাইকে চিনি, যে আমাকে অমুক স্যার এটা বলেছে। একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল, সবার মুখ ছিল বাধা, এই জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তার কাজ করছে। সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি। স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। I don't like writing essays, but here are my marks. দর্শক, আপনারা দেখলেন ইলিয়াসের সেই রিপোর্টটি। আমরা এই রিপোর্টের আরো অনেক অংশ দেখাবো এবং সেই অংশ নিয়ে আমি বিশ্লেষণ করবো। পিলখানা ভিডিওর যে বিষয়গুলো উঠে এসছে, আমরা যে বিষয়গুলো দেখলাম, সেখানে কয়েকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যে বিষয়গুলো বারবারই বলছেন যে সেনাবাহিনী র্যাব বারবারই আসছিল সেনাবাহিনীর সদস্যদের বাঁচাতে, কিন্তু কোনোভাবেই তাদেরকে কমান্ড দেওয়া হয়নি অপারেশনের জন্য। যখন এই ঘটনাটি ঘটে তখন আমি দিগন্ত টেলিভিশনে কাজ করতাম, জয় নিউজ এডিটর ছিলাম তখন দিগন্ত টেলিভিশনে। আমাকে র্যাবের থেকে অনেকগুলো ফোন করা হলো, সেনাবাহিনী থেকে ফোন করা হলো। আমার এটুকু মনে আছে, তখন র্যাবে দায়িত্ব পালন করছিলেন এক মেজর হামিদ আব্দুল ওয়াদুদ। আমি জানি না তিনি আমার এই ভিডিও শুনছেন কিনা। হামিদ ভাই, যদি আপনি শুনেন অবশ্যই আমাকে একটা নক দেবেন। বহুদিন আপনার সাথে আমার কথা হয় না, আপনি কেমন আছেন, কি অবস্থা আছেন জানি না। তো হামিদ আব্দুল ওয়াদুদ তিনি র্যাবের একটা দায়িত্বে ছিলেন, একটা টাস্ক ফোর্সের প্রধান ছিলেন। তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনারা সাংবাদিকরা একটু প্লিজ ভেতরে ঢোকেন, আমাদের অফিসাররা তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, প্লিজ আপনারা রিপোর্টাররা ভেতরে ঢোকেন। তখন আমি আমার বাকি টেলিভিশনের বন্ধুদেরকে বলছিলাম যে চল, একটা জীবনের রিস্ক নেই, আমরা একটা সাদা পতাকা সঙ্গে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ি, যে ভিতরের পরিস্থিতি কি। তখন র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, তারাও কিন্তু আমাদের সাথে নিরুপায় হয়ে আমাদের সাথে যোগাযোগ করছিল যে কোনো একটা উপায় যেন আমরা আমাদের দেশপ্রেমিক অফিসারদেরকে রক্ষা করতে পারি। আমরা যখন সেই পিলখানার গেট পর্যন্ত যাই এবং আমাদের দিগন্ত টেলিভিশনের আরেক রিপোর্টার ছিলেন সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ ভাই, তিনিও আমার সাথে কয়েক দফা যোগাযোগ করলেন। তিনি ক্রাইম বিট গুলো করতেন, খুব মোটামুটি তার সোর্স খুবই স্ট্রং সোর্স ছিল হাসান মাহমুদ ভাই। তিনি আমাকে বললেন যে আরো কিছু টেলিভিশনের সাংবাদিক পেলে আমরা একটা রিস্ক নিতে পারি, আমাদের সেনাবাহিনীদের বাঁচাতে আমরা সাংবাদিকরা নয় গুলির সামনে করতে রাজি আছি। দুঃখজনক হলো ততক্ষণে ভেতরে সরকারের পাতানো সাংবাদিকরা, মুন্নি সাহার মতো লোকেরা ভিন্ন গেমে নেমে গেছে, এটা আমরা বুঝতে পারিনি। হামিদ ভাই যখন আমাকে দ্বিতীয়বার আবার ফোন করলেন, হামিদ আব্দুল ওয়াদুদ, তখন আমি বললাম যে ভাই আমরা গেটের খুব কাছাকাছি আছি, কিন্তু আমাদের অনেক সদস্যরা সাহস করতে পারছে না, কি করবো এই ক্ষেত্রে। তখন আমরা কয়েকটা ভবনের উপর থেকে আমাদের ক্যামেরার লেন্স জুম করে আমরা ভেতরের পরিস্থিতি দেখাবার চেষ্টা করি, তারা ফাঁকা গুলি করে আমাদের ক্যামেরার লেন্সকে টার্গেট করে। তখন আমরা সেই ভবনের যারা, যেই ভবনগুলোর মালিক, তারা আমাদেরকে বলে ভাই আমাদেরও বাঁচান, আপনারাও বাঁচেন। এটা আমার নিজের দেখা একটা কথা। সেনাবাহিনী র্যাব বিডিআর এর বাইরে অবস্থান করছে, কিন্তু ভেতরে ঢোকার কোনো অনুমতি পাচ্ছিল না। আমার একটা প্রশ্ন হলো, তাদেরকে ভেতরে আসলে ঢুকতে দেয়নি কারা, এবং এই সময়টি কারা, মানে যে সময়টা নিয়েছে তারা কেন এই সময়টি নিয়েছিল চিন্তা করেন। ওই সময়টা আমাদের মনে হয়েছিল হাসিনা সরকার ভেতরে থাকা অফিসার বা তার পরিবারকে বাঁচাতে যেন আপোষ করছে, তাদের সাথে আলোচনা করছে, যে কোনো ভাবে যেন বেঁচে যায়। আমাদের কাছে এরকমই মনে হচ্ছিল। আরেকটা বিষয় মনে হচ্ছিল, যেহেতু 1/11 মইনুল ফখরুদ্দিন এমন কিছু কাজ করেছিল যে কাজগুলোর কারণে মানুষের সেনাবাহিনীর প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল, এটা কিন্তু কাজে লাগাইছিল। আপনাদের মনে থাকবে যখন এই খবরগুলো আমরা টেলিভিশনের স্টলে দেখাচ্ছিলাম যে বিডিআর পিলখানায় অরাজকতা শুরু হয়েছে বা হত্যাকাণ্ড শুরু হয়েছে বা সেখানে বিক্ষোভ শুরু হয়েছে, তখন মানুষ কিন্তু খুশি হচ্ছিল, কারণ 1/11 পর থেকে মইনুল সেনাবাহিনীকে এমন একটা চেহারায় অবয়বে তৈরি করেছিলেন যে মানুষের ভালোবাসা সেনাবাহিনীর কাছ থেকে সরে গেছে, মানুষ যেন সেনাবাহিনীর মৃত্যুটাকেই কামনা করছে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কেউ বুঝিনি আসলে কি ঘটতে যাচ্ছে ইতিহাসের সেই নির্মম ইতিহাসের পাতার মধ্যে আমাদের দেশপ্রেমিক অফিসারদের ভাগ্যে কি লেখা আছে। তো পর্যায়ক্রমে দিন যত গড়াচ্ছে সেনাবাহিনী বা র্যাব কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। চলেন আমরা একটা অংশ দেখে আসছি ইলিয়াসের রিপোর্টের।
দর্শক, আপনারা এই অংশটুকু শুনে বুঝতে পারছেন যে একটা দেশের প্রধানমন্ত্রী তার বাহিনীগুলো প্রধানকে নিয়ে তার বাহিনীর সবচেয়ে মেধাবী চৌকুশ অফিসারদেরকে হত্যার মিশনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আমার মনে হয় এটি প্রথম ঘটেছে যে একটি দেশের প্রধানমন্ত্রী তার দেশের সবচেয়ে মেধাবী অফিসারদেরকে হত্যার জন্য তিনি একটা নীল নকশা তৈরি করে বসে আছেন। মানে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি মানে দিন শেষে কোনো মানুষ, বা আপনার দিন শেষে আপনাদের পরিচয়টা কি একজন আওয়ামী লীগ? ইলিয়াস তার এই রিপোর্টে যেই বিষয়গুলো উত্থাপন করেছে, একদম তথ্য প্রমাণ অডিও, যে কথাগুলো কোনো গণমাধ্যমে আমরা শুনিনি, এবার প্রথম ইলিয়াসের রিপোর্টে আমরা দেখেছি। এরপরও অনেকে প্রশ্ন তুলবেন, অনেকে অনেক কথা বলবেন, অনেকে বলবেন এটা কেমন টাইপের রিপোর্ট, এটা কি, এটা ওই, এটা সেই বলবেন। কেন বলবেন? প্রত্যেকের পক্ষকে বাঁচাবার জন্য মিথ্যাচার করে। মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষের জন্ম হয়েছে রাজনীতির জন্য, এবং তারা রাজনীতি করে জন্ম নিয়েছে, এবং রাজনীতি করে তারা মরে যাবে, এবং রাজনীতির পরিচয় তারা জান্নাত বা জাহান্নাম হাসিল করবে। আমি খুব ভালোভাবে এই রিপোর্টটি বললাম, আমি একাধিকবার দেখেছি, এতটা স্বচ্ছভাবে, এতটা ক্লিয়ার ভাবে এই 1.5 ঘন্টার এপিসোডে ইলিয়াস প্রত্যেকটা বিষয় উত্থাপন করেছে, যেটা দেখার পর আমার মনে হয় না যে আর কোনো আদালতের মাধ্যমে বসে আমাদের সাক্ষী প্রমাণ নিয়ে বিচার করতে হবে। যদি আদালতের বিচারকরা বা আমাদের যে নতুন কমিশন গঠন হয়েছে পিলখানা মিডিয়ার ইস্যুতে, তারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি বেশি না 3 বার দেখে, একবার বলবো না 3 বার দেখে, তাহলে চোখ বন্ধ করে তারা রিপোর্ট দিতে পারবে আসলে কি হয়েছে, কারা অপরাধ। দেখেন, এই স্টোরিতে আমরা একটা বিষয় দেখেছি, পিলখানার যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন বিডিআরের ডিজি শাকিল সাহেবের খুব পাশে, কারণ তিনি সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রোগ্রামটা শুরু করেছিলেন, এবং তাকে মানে তার চোখের সামনে সব ঘটনাগুলো ঘটেছে। তাকে যখন পরবর্তী জিজ্ঞাসাবাদে নেওয়া হলো, তাকে বলা হলো আপনি কি দেখেছেন, তখন তিনি পুরো বিষয়টা ডিটেল বললেন। তারপর সরকার মানে হাসিনার সেই ফ্যাসিজমের দোষরা তাকে শিখিয়ে দিল যে না, আপনি এই কথাগুলো বলবেন না, আপনি এই কথাগুলো বলবেন। তখন তিনি বললেন যে আমি একজন ইমাম, আমি আল্লাহর ঘরে নামাজ আদায় করি, মানুষকে নামাজ পড়াই, আমি মিথ্যা বলবো? তখন তিনি বললেন যদি বাঁচতে চান আপনি মিথ্যা বলতে হবে, নতুবা আপনি বাঁচতে পারবেন না। তো এভাবে ইমামকে একাধিকবার আনা হতো, নেওয়া হতো জিজ্ঞাসাবাদের নাম করে। সর্বশেষ যখন তিনি তার পরিবার থেকে বিদায় নিয়ে যান, তার পরিবারকে, কালকে ইন্টারভিউ দেখেছে, তার সেই পরিবারকে বলেছিলেন যে আমি জানি না আমার ভাগ্যে কি আছে, হয়তো আমি বেঁচে ফিরতেও না পারি, কারণ আমাকে তারা যা বলতে বাধ্য করছে আমি তা বলতে চাচ্ছি না, তারা হয়তো আমার বড় কোনো ক্ষতি করবে। এই ইমামকে তার প্যানিসে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। এই ইমামকে এত অকথ্য নির্যাতন করেছে, হয়তো অনেক কিছু আপনারা এই মানে এই এপিসোডে দেখেনি, যেগুলোর সাথে ইলিয়াসের সাথে আমার ডিটেইল আলোচনা হতো, মানে এই তথ্য উপাত্ত নিয়ে আমার সাথে অনেক কথা হয়েছে। তার এই ইমামকে এত নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন। তো বাংলাদেশের একজন ইমামকে বাংলাদেশের সেনা সদস্যদের মধ্য থেকে বা হাসিনা ফ্যাসিজমের সেই দোসররা যারা বাংলাদেশে একটা লং টাইম কি বলবো বর্গীর শেকলে বেঁধে দেওয়ার প্ল্যান করছে, তারা হত্যা করেছে। গতকালকে বেশ কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে একটা হচ্ছে যাত্রাবাড়িতে সম্ভবত ছিনতাইকারী সন্দেহে দুজনকে উল্টা ঝুলাই দিছে, আবার আরেক জায়গায় একজনের পাটা কাইটা নিয়ে চলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুবই বিরক্ত, তিক্ত। এক শ্রেণী হচ্ছে যারা ছিনতাই, ডাকাতি, মব, অনেক ধরনের ঘটনা করছে। হুট করে আপনি দেখেন লাস্ট 72 আওয়ার্স বাংলাদেশ মনে হচ্ছে আমরা চিনি না। এই যে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে গেল, এর পেছনে আসলে কারা? স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কমন বক্তব্য আছে, এটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, এই দেশে যাই হইতো একটা ডায়লগ ছিল কি, বিএনপি জামাত জঙ্গি, এটা একটা কমন ওয়ার্ড হয়ে গিয়েছিল। আপনি দেখতেন যে আমরা বিরক্ত ছিলাম, রাইট? এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, যাই ঘটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপর দায়ভার দিয়ে দিচ্ছে, বাট এর বাহিরে কেউ নাই। যদি তারাই হয় ধরে ক্রস ফায়ার দিয়ে দেন হাতে নাতে প্রমাণ হলে, কারণ আমরা এগুলো থেকে মুক্তি চাই। এখন শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন, দাবিকার উপদেষ্টা আসিফের, যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে হবে, কেন? যেন সরকার স্টেবল করতে না পারে। তো সরকারের বিপরীতে কি শুধুমাত্র আওয়ামী লীগই চিন্তা করতেছে নাকি আর অন্য কেউ চিন্তা করতেছে? এই সরকারের উপর মোটামুটি সবাই এখন বিরক্ত। প্র্যাকটিক্যাল বক্তব্যটা হচ্ছে বিরক্ত। কেন? সরকার এখন একটা রাজনৈতিক দলকে প্রমোট করছে, রাজনীতির মাঠে নতুনত্ব আসছে, মানে এই ধরনের লড়াই আছে আমাদের রাজনীতির বিভক্ত। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে একটা ঘটনা ঘটার চান্স আছে। আপনি দেখেন যুক্তরাজ্য বলছে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ একটা ঘটনা ঘটবে, বড় রকমের, এটা যে কোনো কিছু হতে পারে। তো এর মাঝখানে যুক্তরাজ্যের সেই রিপোর্টের সাথে কিছুটা কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি, যদিও একটু ভিন্ন আকারে। মানুষ ঘরে ঘুমাচ্ছে, তারপর হচ্ছে সেখানে ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে চলন্ত বাসে, তারপর হচ্ছে চিন্তাই হচ্ছে, মানে নানান কিছু এই মুহূর্তে আমরা যেটা দেখছি। উপদেষ্টা নাহিদের বক্তব্য, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এখন স্বাভাবিক, সরকারি যেহেতু তারা আছে, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা যা আছে সবকিছু তাদের কাছে আছে। তো তথ্য হচ্ছে যে শেখ হাসিনাকে একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, যে তোমরা সবাই মিলে দেশের অবস্থা খারাপ করো, যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম। কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে, আগেই তো ভালো ছিলাম। ডক্টর ইউনূসের সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারে নাই। তো সরকারের বক্তব্য কেন রাখতে পারে নাই? কারণ আওয়ামী লীগ পেছন থেকে খেলছে। তো আওয়ামী লীগ যদি খেলে, যে আপনার অপারেশন ডেভিল হ্যান্ড চালাইয়া যাদেরকে ধরলেন, আমি আমার এলাকার 2 একজনের কথা বলি, খুবই ভালো ভদ্র মানুষ, আওয়ামী লীগ করছে, তাদেরকেও ধরলেন, তার মানে যত ডেভিল আছে সবই ধরে ফেলছেন। বাহিরে কারা?
5ই আগস্টের পর যারা জেল মানে ভাঙা পলাইলো, লক্ষ লক্ষ অস্ত্র, হাজার হাজার অস্ত্র লুট হয়ে গেল, উদ্ধার করছেন? দাগি দাগি আসামিরা জামিনে বের হচ্ছে, একটা হিরিক লেগে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে যারা এরকম অপরাধে বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়েছে তারা প্রকাশে ঘুরছে। এক পুলিশ বলছে, ভাই এক সান্দাবাজ রে আমি এক সপ্তাহে 3 বার গ্রেপ্তার করছি, তারপরে সে জামিন পাচ্ছে কিভাবে? এগুলো একটু মনিটরিং করতে হবে। দেখেন, অপরাধী যেই দলেরই হোক, ও বিএনপি আসবে, বিএনপি লোককে ছেড়ে দিতে হবে, জামাতের লোককে ছেড়ে দিতে হবে। আবার কখনো আওয়ামী লীগ আসবে, পানির মতন, যে আছে না যে সগিরাগুলো নাকি পানির মতন ঝইরা যায়। তো আমরা দেখছি সরকার পরিবর্তন হলে ডক্টর ইউনূসের মামলাও পানির মতন ঝরে গেল, ওনার ট্যাক্সের টাকাও পানির মতন মাফ হয়ে গেল, ছাত্র উপদেষ্টার অনেক কিছু পানির মতন হয়ে গেল। মানে এই বিষয়গুলোও কিন্তু মানুষ কনসার্ন করে। আজীবন তো আপনিও ক্ষমতায় থাকবেন না, জবাবদিহি করতে হবে না? আপনার তো জবাবদিহিতা আছে নাকি? তো বক্তব্য হচ্ছে কি, যা ঘটে এখন আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে। যদি আওয়ামী লীগ অরিজিনাল এরকম বলে থাকে, ভাই দিয়ে দেন, এই ধরে টরে সব গ্রেপ্তার করে ক্রস ফায়ার দিয়ে দেন। মানুষ মুক্তি চায়, শান্তি চায়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্নাইপ ভিডিও সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।